গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শুদ্ধ সত্য বসুর লেখা ছোট গল্প এক যে ছিল পঞ্চপাণ্ডব। এক যে ছিল পঞ্চপাণ্ডব, সংখ্যায় পঞ্চ হলে হবে কি, দেখতে তারা একেবারে এক রকমের, যমজ ভাইয়ের মতো। তাই যেন এক চেহারায় তারা পাঁচজন বেঁচে রয়েছে বলা চলে। তারপর আবার এক এক ভাই এক এক গুণের আধার। তারা তাদের মায়ের সঙ্গে সমুদ্রের ধারে ছোট্ট একটা ঘরে বাস করত। ভাইদের যে কেমন গুণ ছিল তা শুনবে। পঞ্চপাণ্ডব যে এক চুমুকে সে সমুদ্রকে শোষণ করে ধরে রাখতে পারত। দ্বিতীয় জনের ছিল লোহা দিয়ে তৈরি ঘাড় আর গলা, রক্তমাংসের কোনো বালাই নেই সেখানে। তৃতীয় ভাই তার পা দুটোকে খুব লম্বা করে বাড়িয়ে দিতে পারত, এমন বাড়তে পারত যে ইচ্ছা করলে সে তার মাথা দিয়ে আকাশের মেঘকেও ঢু মেরে আসতে পারত। পা দুটিকে যতই সে লম্বা করবে, মাথায়ও সে ঠ্যাঙ্গা হবে ততখানি। এ তো গেল সেজোর কথা। আর ভাই যে, তার বৈশিষ্ট্য হল আগুনে সে পুড়বে না। পঞ্চম জন অর্থাৎ ছোট ভাই নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারে। ইচ্ছে করলে কোনোদিন দম না নিয়েই সুস্থভাবে সে বহুকাল বেঁচে থাকতে পারবে। প্রতিদিন সকালে প্রথম জন মাছ ধরতে বের হয়। ঝড় হোক জল হোক, খুব বড় বড় খুব দামি দামি আর সুন্দর সুন্দর মাছ সে আনবেই। কাছাকাছি শহরে যে বাজার বসে সেখানে গিয়ে বেশ মোটা দামে সে সেগুলো বেচে বাড়ি ফিরে আসে। একদিন হলো কি, বাজারে মাছ বেচে সে ফিরে আসছে। এমন সময় ছোট্ট একটা ছেলে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, রোজ রোজ এত যে মাছ দেখি তা তুমি কোথা থেকে পাও? কেন, ধরে আনি। আমাকেও তুমি সঙ্গে নিবে? আমিও যাব মাছ ধরতে। না, তা কি করে হয়? সমুদ্রে যাই মাছ ধরতে, কাউকে কি সঙ্গে নিতে আছে? আমাকেও নাও না গো তোমার সঙ্গে, আমিও যাব সমুদ্রে, আমার কোনো ভয় নেই। ছোট ছেলেটা একেবারে নাছোড়বান্দা, অনুরোধ উপরোধ করতেও তেমন ওস্তাদ। যতবার প্রথমজন তাকে নিষেধ করে ততবার ছেলেটি আরো বেশি করে চেপে ধরে। অগত্যা কি আর করা যাবে, প্রথম পাণ্ডবকে রাজি হতেই হলো। তবে একটা শর্তে মাছ ধরতে সঙ্গে নিতে পারি। সে শর্তটি হলো, সবসময় তোমাকে আমার কথা মতো চলতে হবে। যখনই যা বলবো, যে ইশারা করব তৎক্ষণাৎ তা শুনতে হবে। রাজি? হ্যাঁ রাজি। তিন সত্যি করে বলো, রাজি কিনা? হ্যাঁ রাজি রাজি রাজি। ছোট ছেলেটি খুশি হয়ে প্রতিজ্ঞা হল। পরদিন ভোরবেলা ছোট্ট ছেলেটিকে সঙ্গে নিয়ে প্রথমজন সমুদ্রের ধারে গেল আর তাকে বলতে লাগলো, মনে আছে তো তোমার প্রতিশ্রুতি? আমি যখনই ফিরে আসার ইঙ্গিত করব তখনই চট করে চলে আসবে, এক মুহূর্ত আর দেরি করা চলবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। অতঃপর প্রথমজন সমুদ্রকে এক চুমুকে শুষে নিয়ে মুখের মধ্যে ধরে রাখল, আর সব মাছ ধরফর করতে করতে সমুদ্রের তলায় শুকনো ডাঙ্গায় আছড়ে পড়তে লাগল। আর আর সমুদ্রের তলদেশে সব ধনরত্ন বেরিয়ে পড়ল। সমুদ্র যে রত্নাকর কেন তা এবার স্পষ্ট বোঝা গেল। এই না দেখে ছোট্ট ছেলেটা চোখ দুটো কপালে ওঠার জোর। যেমন বিস্ময়ে তেমনি খুশিতে সে সমুদ্রের নিচের ডাঙ্গায় ছুটতে লাগল। দামি দামি পাথর, নানা রকম রত্ন, বিচিত্র বর্ণের চারাগাছ, যা সে দেখছে ঝোলা বোঝাই করে তুলে নিচ্ছে। আর তীরের কাছাকাছি থেকে প্রথমজন দাঁড়িয়ে নিত্যকর মতো বেশ কিছু মাছ ধরে নিল তাড়াতাড়ি। বেশিক্ষণ তো সমুদ্রকে মুখে ধরে রাখা যায় না, একটু দেরি হলে তার কষ্ট হয়। মুখ থেকে সমুদ্র তখন পেটের দিকে নামতে থাকে, আর যদি একবার নামে তাহলে ভীষণ ব্যাপার হবে। সে হাত নেড়ে ছোট ছেলেটাকে তীরে ফিরে আসতে ইশারা করল। ছেলেটা দেখল বটে, কিন্তু ফেরার কোনো চেষ্টাই করল না। সমুদ্র শুকিয়ে গেলে তার তলায় এরকম সব ব্যাপার স্যাপার কে আগে জানত? প্রথমজন হাত নেড়ে নেড়ে ছেলেটাকে পারে আসার জন্য ইশারায় ডাকতে লাগল। মুখে তার সমুদ্র আটকানো রয়েছে, হাত নেড়ে বুঝিয়েও দিল, এক্ষুনি তীরে উঠে পড়তে, নইলে মুশকিল হবে। কে শোনে কার কথা? ছোট্ট ছেলেটা নেচে নেচে আরো দূরে চলে গেল। কিন্তু সমুদ্রকে তো বরাবরের জন্য শুষে রাখা যায় না।
এমনকি বেশিক্ষণের জন্যও ধরে রাখা যায় না। প্রথম ভাইটি বুঝতে পারল যে তার মুখ থেকে সমুদ্র পেটের দিকে নামতে শুরু করেছে। নানা রকম চেষ্টায় সে হরেক ইশারায় ছোট্ট ছেলেটিকে তীরে ফিরে আসার ইঙ্গিত দিল। ফেরা তো দূরস্থান, ছেলেটা তাকে ভেংচি কেটে আরো দূরে ছুটে পালালো। এদিকে পেটের মধ্যে সমুদ্র ঢুকে পেরেছে। প্রথম ভাইটি বুঝতে পারল, এখন যদি সমুদ্রকে মুক্ত না করে তবে পেট ফেটে সে মরবে, সমুদ্রও বেরিয়ে আসবে। হঠাৎ সমুদ্র তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল। শুকনো সমুদ্রতল তৎক্ষণাৎ আবার টলটলে জলে ভরে উঠল। আর সেই ছোট্ট ছেলেটা কোথায় যে সে ভেসে গেল কেউ তা বলতে পারল না। প্রথমজন যখন একা ফিরে এলো সেই গায়ের হাটে, তখনই শুরু হলো মহা হইচই। কোথায় সে হারিয়ে এসেছে ছেলেটাকে তা বলুক, নয় নিজে সে তাকে বের করে দিক, নইলে ভালো হবে না। অথচ সে চুপ করে রইল। তাছাড়া সে কি বা করবে? তখন তাকে চালান করে দেওয়া হলো বিচারালয়ে। সেখানে তার বিচার করা হলো, সাব্যস্ত হলো তার গরদান যাবে। কোটালকে ডেকে বলে দেওয়া হলো, নির্দিষ্ট দিনে জল্লাদকে ধারালো খাড়া নিয়ে যেন আসতে বলা হয়। যারা যারা এই নরবলির দৃশ্য দেখতে চায় তারাও আসতে পারে। একটা সাধারণ মাঠে উঁচু এক মঞ্চের উপর গরদান নেওয়া হবে। এরকমই ঠিক হলো। বলির দিন সকালে অভিযুক্ত সেই প্রথমজন হাকিমের কাছে এসে আর্জি পেশ করে বলল, হুজুর, জন্মের মতো যখন এই পৃথিবী থেকে চলেই যেতে হচ্ছে, তখন একটিবারের জন্য মাকে দেখে আসি, অনুমতি দিন। ফাঁসির আসামির শেষ অনুরোধ শোনার রেওয়াজ আছে। হুজুর হুকুম দিলেন, তথাস্তু। সুতরাং প্রথমজন তার মাকে দেখতে সমুদ্রের ধারে তার সেই ছোট্ট বাসায় গেল। কিন্তু তার বদলে ফিরে এলো দ্বিতীয়জন, অর্থাৎ মেজ ভাই। গায়ের শহরের সব লোক ভেঙে পড়েছে সেই মাঠে। হুজুগে মানুষের তো অভাব নেই। নরবলি দেখার জন্য সবাই এসে ভিড় করছে। হাড়িকাঠের মধ্যে দিয়ে গলা ঢুকিয়ে দিয়ে দ্বিতীয়জন বলল, আমি তৈরি। খাড়াটা উপরে তুলে জল্লাদ সজোরে একটা কোপ বসালে ঠিক গলার ওপর। দু একজন লোক তো চোখ বন্ধ করে ফেলল। হাজার হোক দৃশ্যটা তো সুখের দৃশ্য নয়, নিতান্ত করুণ। সজোরে গর্দানে ওই ধারালো খাড়ার একটা বলিষ্ঠ কোপ খেয়েও দ্বিতীয়জন হেসে উঠল। হাড়িকাঠ থেকে গলাটা ছাড়িয়ে নিয়ে ঘাতককে সে বলল, ধন্যবাদ। বলির আগে এর জন্য যাদের মায়া হচ্ছিল, এর হাসি দেখে তারা পর্যন্ত রেগে গেল। এ কি অন্যায়! বলি করা গেল না কেন একে? সকলে ছুটে এসে হাকিমের কাছে আর্জি পেশ করল, হুজুর, একে খাড়া দিয়ে কেটে কাটা গেল না, জলে ডুবিয়ে একে মারার হুকুম দিন। নিশ্চয় নিশ্চয়, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিকে যে মরতেই হবে, যেমন করেই হোক। বিচারকের এরকম রায় বের হল। দ্বিতীয় জন তখন হাকিমের কাছে নতুন এক আর্জি পেশ করে বলল, হুজুর, আমাকে তাহলে মার সঙ্গে একবার শেষবারের মতো দেখা করে আসার অনুমতি দিন। বেশ বেশ, যাও, দেখা করে এসো। সুতরাং দ্বিতীয়জন বাড়ি গেল, কিন্তু তার বদলে এলো কে? এলো তৃতীয়জন, অর্থাৎ সেজ ভাই, যে তার দুটো পাকে যতদূর খুশি লম্বা করতে পারে। একটা নৌকায় তুলে তৃতীয় জনকে মাছ দরিয়ায় নিয়ে যাওয়া হলো। খুব বড় রকমের একটা ঘূর্ণিবর্তের মাঝখানে, সমুদ্রের যেখানটা সবচেয়ে গভীর, সেখানে ফেলে দেওয়া হলো। তৃতীয় জন তো তার পা দুটোকে লম্বা করে সমুদ্রের তলায় পৌঁছে দিল। তারপর তরতর করে সে দিব্যি জলের উপর পর্যন্ত দাঁড়িয়ে গেল। উত্তাল ঢেউয়ের উপরে মাথা তুলে দাঁড়িয়ে সে খিলখিল করে হাসতে লাগল। তাই না দেখে সকলের পিত্তি জ্বলে উঠল। তারা তখন ঠিক করল যে তাকে পুড়িয়ে মারবে। বিচারকের তাতে অমত নেই। তৃতীয় জনের শেষবারের মতো মার সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারেও তার অমত নেই। সুতরাং তৃতীয়জন মার সঙ্গে দেখা করতে গেল বাড়িতে, এবং তার বদলে ভাই অর্থাৎ চতুর্থ পাণ্ডব এসে হাজির হল। স্থূপাকার করা জ্বালানি, কাঠের মাঝখানে লোহার একটা খোঁটা পোতা। সে খোঁটার সঙ্গে চতুর্থ জনকে আষ্টে পিষ্টে বেঁধে জ্বালানি কাঠে আগুন ধরিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, কিরকম লকলকে শিখা। সবকিছুই নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু চতুর্থ জন সে আগুনের মধ্যে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসতে লাগলো।
পুড়ে ছাই হয়ে যাওয়া তো দূরের কথা, একটু আঁচ পর্যন্ত লাগেনি তার। সকলে বলল, আরো কাটানো, শুকনো কাটানো, কাঠ এনে এনে ওই আগুনে ফেলো। চতুর্থ জন সে কথা সুরে সুরে মিলিয়ে বলতে লাগলো, আনো আনো, আরো কাটানো, আগুন আরো বেশি করে জ্বালো, তাতে আরো বেশি আরাম হবে আমার, আমার বেশ ভালোই লাগছে। কিন্তু যত আগুনের শিখা লকলকিয়ে ওঠে, চতুর্থ ভাইটির মুখে হাসির ঝিলিক তত বেশি সুন্দর থেকে। এ এক বিষম দায়, লোকেরাও তাই ভীষণ রেগে উঠল, একেবারে ওই কাঠের গনগনে আগুনের মতো জ্বলে উঠল। কি করে মারা যায় লোকটাকে, বড্ড জ্বালাচ্ছে যে। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন দম আটকে যাতে মরে এরকম ব্যবস্থা করতে হবে। তাই দম আটকে তাকে মারাই ঠিক হলো। হাকিমেরও মত পাওয়া গেল, অনুমতি হলো চতুর্থ জন শেষবারের মতো তার মায়ের সঙ্গে দেখা করে আসতে পারে। সে বাড়ি গেল, তার বদলে এবার এলো পঞ্চম জন, অর্থাৎ ছোট ভাই। পার্কের মাঝখানে সিমেন্টের তৈরি একটা বড় চৌকো উনুন তৈরি করা হয়েছে। কোনো দিকে কোথাও কোনো ফুটো নেই, উপরের দিকে শুধু ফাঁক। উনুনটায় একটা মানুষ শুধু কষ্টে সৃষ্টে কোনো রকমে ঢুকতে পারে, কিন্তু নড়াচড়া করতে পারবে না। এই উনুনটার মধ্যে পঞ্চম পাণ্ডব অর্থাৎ ছোট ভাইকে ঢুকিয়ে দিয়ে উপরটা বেশ ভালোভাবে পাথর চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। তার উপর পড়ল কয়েক বস্তা মাটি। পঞ্চম জনকে এভাবে জ্যান্ত কবর দেওয়া হলো দেখে কেউ কেউ যে দুঃখিত না হলো এমন নয়, হাজার হোক কাজটা তো নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে। সারাদিন সারারাত বাইরে বসে বসে পাহারা দিল লোকগুলো। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। এবার উনুনটা ভেঙে মৃতদেহটা দাহ করে ফেলবে বলে যেই না উনুনের ওপর পাথর উপরটা ভেঙেছে, পঞ্চমজন চোখ চেয়ে হাই তুলে তুড়ি দিতে দিতে বেরিয়ে এলো। বলল, বড় খাসা ঘুম হয়েছে, কোনো গোলমাল নেই, ঝুটঝামেলা নেই, হট্টগোল নেই। তোমাদের আন্তরিক ধন্যবাদ না জানিয়ে পারছি না। সবাই তো ভূত দেখছে না তো, তাই বা কি করে হবে? লোকটা যে দিব্যি হাসছে। তখন বিচারক এগিয়ে এলেন, বললেন, তোমাকে মারার সব রকমের চেষ্টাই করেছি আমরা, কিন্তু কিছুতেই তোমাকে মারা গেল না। এখন বুঝতে পারছি তুমি নির্দোষ। নির্দোষ নিরীহ লোকদের কখনো নিশ্চিহ্ন করে ফেলা যায় না। যাও, তোমাকে মুক্তি দিলাম। অন্য সবাইও তখন খুশি হয়ে উঠল। সত্যিই নির্দোষ লোককে শাস্তি না দিয়ে শান্তিতে থাকতে দিতে হয়। সুতরাং পঞ্চপাণ্ডব এরপর থেকে তাদের মার সঙ্গে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই বসবাস করতে লাগল। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন এক যে ছিল পঞ্চপাণ্ডব।